ভাইজানকে বলো যেন অনিয়ম না করে। অনেক হাঁটে সে, অনিয়ম করলেই অসুস্থ হয়ে যাবে। গাড়িতে পাশাপাশি বসে রয়েছে ফাইজান এবং হুমায়রা। তাদের মাঝে দূরত্ব বেশি নয়, কিন্তু মনের ফারাক অনেক। ধরণীতে তখন বৃষ্টি, বৃষ্টির ধার নেই, বাইরে তাকালে বোঝার উপায় নেই, অথচ গাড়ির কাজ ভিজে গিয়েছে। বাতাবরণ তখন শীতল। হুমায়রার চোখ জোড়া অশ্রুসিক্ত, নাক ঠোঁটে রক্তিম আভা, তবুও তার চোয়াল শক্ত। স্থিরভাবে বসে আছে সে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ফুপানো দমিয়ে রাখছে। রক্তিম চোখ দিয়ে তাকিয়ে আছে বৃষ্টি স্নাত প্রকৃতির দিকে। হঠাৎই তাকে অবাক করে তার সামনে নিজের রুমালখানা ধরল ফাইজান। খুব মোলায়েম স্বরে বলল, আমার সামনে আপনি কাঁদতে পারেন হুমায়রা, আমি বিরক্ত হব না, আবার মিছে সমবেদনাও দিব না, তাই নিজেকে গুমড়ে রাখবেন না। হুমায়রা অশ্রু বাদ ভাঙল, গড়িয়ে পড়ল গাল বেয়ে। ডান হাতে রুমালটা নিল সে। ফাইজান নিঃশব্দে হাসলো, কেবল কিছুই বলল না, বরং দৃষ্টি ফেরালো বাহিরের দিকে। দৃষ্টি স্থির রেখে ফরিদকে বলল, এসি কমিয়ে দাও, হুমায়রা ঠান্ডা লাগছে। বর্তমানে শ্বশুরবাড়ি বললে চেয়ারম্যান বাড়ি। পুরনো দোতলার প্রকাণ্ড লৌহ গেট পার হয়ে যখন দাঁড়ালো সদরে, তখন দই মিষ্টি দিয়ে তাদের বরণ করলো সালমা। শরীফা এক কোণে দাঁড়িয়ে আছে, তার মুখখানা উজ্জ্বল। নিজের পুত্রবধূকে পারলে মাথায় করে রাখে সে। বরণের কিছু সময় বাদে ফাইজান একটা ফোন আসায় বেরিয়ে পড়ল। হুমায়রা থেকে গেল গ্রামের মহিলাদের মাঝে। চেয়ারম্যান কন্যা পিহু তাকে নিয়ে গেল ফাইজানের ঘরে। আশ্চর্য ব্যাপার, ঘরটি একেবারেই সাজানো হয়নি, এমনকি পর্দাও বদলানো হয়নি। পিহু তাকে খাটে বসাতে বসাতে বলল, ফাইজান ভাইসা ফুল সহ্য করতে পারেন না, তার ফুলে নাকি হাসি পায়। কিছু মনে কইরো না ভাবি। হুমায়রা মাথা দুপাশে দোলালো, সে কিছু মনে করেনি। তবে বরের ঘরটা নিপুণভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে। নেতা সাহেব বই পোকা, সেটা বুঝতে সময় লাগলো না, কারণ তার ঘরের ছোট টেবিলে কম করে হলেও 20টা বই পরপর রাখা। কেউ ঘুরতে আসলেও যদি বই নিয়ে আসে, তবে বুঝতে হবে মানুষটা বই খেকো প্রাণী। পিহু মেয়েটি সর্বদাই বেশ বাচাল। সে গেল না, পাশে বসে তার ভাইসার গুণগান করতে লাগলো। গদগদ স্বরে বলল, ভাবি, ফাইজান ভাইসা তোমারে খুব পছন্দ করে, যেমনে হিরোর মতো ধরলো। আমি তো ভাবলাম সিনেমা দেখতাছি, তোমাদের একসাথে মানাইছেও, কিন্তু ভালোই হয়েছে তোমার সাথে বিয়ে হয়েছে। তুমি বলে আমি কথা বলতে পারতেছি। আমি আবার বেশি কথা বলতে পারি না, জানোই তো। তোমারে ভাবে বলতে হবে, প্রথম প্রথম যেন কেমন লাগতেছিল, কারণ তুমি আমার ছোট। তুমি আমাকে হুমায়রাই বলো, আমি কিছু মনে করব না। কিন্তু বাবু কান ছিঁড়ে ফেলবে। পুকুরে চেনো না, মহিলা 1 নম্বরের হিটলার। হিটলার ও তার সালাম দিবে। এই মহিলার শুধু থামাইতে পারে ফাইজান বাইসা, কিন্তু আমি হার। তুমিও তারে চুপ করাতে পারো। হুমায়রার খুব ক্লান্ত লাগছে, কাদার কারণে চোখ ফুলে গেছে, মাথা ভার লাগছে। একটু ঘুমানো গেলে মন্দ লাগতো না, কিন্তু পিহু যাবার নামই নিচ্ছে না। সে যে কত কথা বলতে পারে সেই পরিচয় এই 1 ঘন্টায় দিয়ে দিয়েছে। এর মাঝে সালমার ডাক পড়ল, তাই হুমায়রাকে একা রেখে বাধ্য হয়ে যেতে হলো পিহুকে। হুমায়রা হাঁফ ছাড়লো, দরজা ভিজিয়ে দিল, ওড়না খুলে রাখলো, নিজের ব্যাগ থেকে একটা 3 পিস বের করে পড়লো। বড় জানালা দিয়ে উত্তরীয় বাতাসের থাবায় উঠছে পর্দা। ভেজা চুলগুলো মেলে গা এলিয়ে দিল হুমায়রা। ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে দেবার মতো কিছু পেল না সে। ঘরের নির্জন শীতলতায় কখন যে চোখ বুজে এলো নিদ্রায় জানা নেই। যখন চোখ খুলল, তখন ভোরে শীতল কিরণ ঘরে দাপাদাপি করছে। পাশের মানুষটি রাতে ফিরেনি, কিন্তু অবাক্কর ব্যাপার, তার গলা অবধি কম্বল টানা, কিন্তু পাশের অংশটি শীতল। হুমায়রা বিছানা ছাড়লো, লম্বা ঘন কৃষ্ণ কেশ খোপায় বাঁধল। নামাজ পড়ে নিজে যেতেই জানতে পারলো তার বর তার কাজে ঢাকা গেছে। শরীফা তো ক্ষেপে ফুলে আছেন ছেলের এমন নির্বুদ্ধিতায়। হুমায়রাও কোথাও না কোথাও মনক্ষুণ্ণ হলো, এই মানুষটির সাথে কি করে কাটাবে সে সংসার জীবন। রাশাদ সকাল সকাল তৈরি হয়ে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে খুব। হুমায়রার ঘরের দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল তার। মনে হলো এই বুঝি বোন বেরিয়ে আসবে, ছাতি নিয়ে বলবে, ছাতি খান নিয়ে যাও ভাইজান, বৃষ্টি বাদলার দিন। কথাটা ভাবছিলই তখনই সেই ঘর থেকে ছাতা নিয়ে বেরিয়ে আসলো ইলহা। পরনে খুব সাধারণ একটা জামা, তবুও ভোরের স্নিগ্ধতা যেন তাকে অনন্য করেছে। ছাতাটা রাশাদের দিকে এগিয়ে দিয়ে বলল, বৃষ্টি হতে পারে, নিম্নচাপ চলছে, এই ছাতাটি নিয়ে যান। রাশাদের দৃষ্টি তখন ইলহাতে আবদ্ধ, স্থির মুগ্ধকর দৃষ্টি। কিছু বলতে যেও বলা হলো না, নির্বাক ছাতাটি নিল। তখন ইলহা বলল, একটু বিরক্ত করব, অনুমতি আছে? আপনার কবে থেকে অনুমতি প্রয়োজন? শুরু থেকেই। আমি কি কখনো বলেছি সেটা? আচরণে বোঝা যায়। ভুল বুঝেছেন। তাহলে বিরক্ত করব বলছেন? রাশাদ উত্তর দিল না। ইলহা মৃদু হেসে বলল, আমাকে বাজারে একটু নিয়ে যাবেন? আমার কিছু মেইল চেক করার ছিল, এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। এত সকালে তো কোনো নেটের দোকান খোলা থাকবে না। ও, ইলহার কণ্ঠ মিইয়ে গেল। রাশাদ তখন বলল, বিকেলে তৈরি থেকে নিয়ে যাব।
ঘুরতে? যা মনে করেন। রাশাদ দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল। ইলহা হাসলো। কেন যেন নাতি সাহেবকে তার ভালো লাগছে। এই ভালো লাগাটা ঠিক কেমন তা শব্দ ব্যাখ্যা করতে পারবে না। শুধু এটুকু জানে মানুষটির কাঠিন্যের মাঝে অমায়িকতা লুকিয়ে থাকে যেন, যা তাকে মুগ্ধ করে। প্রকাণ্ড দোতলার ছাদটা একেবারেই খোলামেলা। মাটিতে শ্যাওলার চাদর, কেউ আসে না বলে পরিষ্কারও করা হয় না। দুপুরের অবসরে চুপি চুপি হুমায়রা আজ উপরে উঠেছে। এ বাড়িতে আজ তার 3 দিন। শাশুড়িমা মোটেও পিহুর বচন অনুসারে জল্লাদ নয়, বরং বাচাল প্রকৃতির মজার মানুষ। হ্যাঁ, তার রাগ নাকের ডগায় থাকে, তাই তো নিজের ছেলে কথায় গাধা বলতেও বাধে না। সালমা মামি খুব মিশুক, মনেই হচ্ছে না সেটা তার মামা শ্বশুর বাড়ি। কারণ বৌমা বৌমা করে সকলেই তাকে মাথায় করে রেখেছে। এই কৃতিত্ব অবশ্য শরীফার একার। ফাইজান আসলে বৌভাত হবে, তারপর তারা ফিরবে নিজ গৃহে। হুমায়রার মন্দ লাগছে না, তবে কোথাও যেন সে দ্বিধাগ্রস্ত। বাড়ির চাকররা যখন রসিয়ে রসিয়ে প্রেম প্রীতি, বিশেষ করে স্বামীর সোহাগের কথা বলে, তখন সেই দ্বিধা গলায় কাটার মতো লাগে হুমায়রার। অষ্টাদশীর মাথায় তখন প্রশ্ন উঠে হাজারো। তুমি কেন বিয়ে করলে ফাইজানকে? হঠাৎ পুরুষালী কণ্ঠে চিন্তার মেঘে ছেদ পড়ল। খানিকটা চমকালো হুমায়রা। পেছনে ফিরতে আমানের মুখোমুখি হলো, সাথে সাথে যাবার জন্য তৎপর হলো সে। ঠিক তখনই হাতখানা টেনে ধরল আমান, ক্ষুব্ধ স্বরে বলল, আমি আর ফাইজানকে খুব আলাদা। হাত ছাড়েন আমান ভাই। ও তোমার ভালোবাসে না হুমায়রা, দেখো, তাই তো তোমারে ফেলাই চলে গেছে। হাত ছাড়েন আমান ভাই। আমানের গা থেকে বিশ্রী গন্ধ আসছে। সে যে নেশা করে এসেছে এটা বুঝতে বাকি থাকলো না হুমায়রার। আমানের হাত ছাড়ানোর জন্য মরিয়া হলো সে। কঠিন স্বরে বলল, আমান ভাই, ভুলে যায় না আমি আপনার ভাবি হই। হাত ছাড়েন আমার, আমি অন্য কারোর বউ। আমাদের ছোঁয়ার অধিকার নাই আপনার। কিন্তু তুমি তো আমার বউ হইতেই পারতা হুমায়রা। আমানের কাতস্বর শুনেও না শোনা করলো হুমায়রা। নিজের সমস্ত জোর দিয়ে হাত ছাড়ালো। রোষপূর্ণ স্বরে বলল, আর কখনো এই কাজ করবেন না আমান ভাই, নয়তো আমি সবাইরে ডাকবো। বলেই তড়িৎ গতিতে ছাদ ছাড়ল। হাতের কবজি লাল হয়ে গেছে হুমায়রার। সে বুঝে না এই মানুষটি এখনো কেন মিথ্যা প্রেমের দোহাই দেয়। সে কখনোই হুমায়রাকে ভালোবাসে না, ভালোবাসে তার সৌন্দর্যকে। মানুষটাকে ভালোবাসা মানে তাকে সম্মান করা, কিন্তু এই মর্মার্থ হয়তো আমান কখনোই বুঝবে না। নিগুড়ো রাত, খোলা জানালা দিয়ে সুরসুর করে প্রবেশ করছে হিমশীতল বাতাস। কিশোরী তখন বেপরোয়াভাবে ঘুমে লিপ্ত, শরীরের কাপড় এলোমেলো হয়ে আছে। দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো ফাইজান। নিজের কোটটা খুলে চেয়ারে রাখলো। পাঞ্জাবির গলার বোতাম খুলতে চোখ পড়ল ঘুমন্ত হুমায়রার পানে। নির্নিমেষ নয়ন দেখলো তাকে কিছু সময়। নিজের কাজ থামিয়ে পাশে গিয়ে বসলো সে। কিছুক্ষণ চেয়ে রইল শুভ্র মুখখানার দিকে, স্থির সেই চাহনি। বাতাসের ঝাপসায় এলোমেলো চুলগুলো খুব সন্তর্পণে কানের পেছনে গুজল। ঠিক সেই সময় চোখ মেলল হুমায়রা। বিস্মিত নয়নজোড়া ফ্যালফ্যাল করে চেয়ে আছে ফাইজানের দিকে। নিজেকে ধাতস্থ করার পূর্বেই পুরুষালী আঙ্গুল বিচরণ শুরু করলো তার ঠোঁটে। ফাইজানের পুরুষালী কণ্ঠ ধ্বনিত হলো ঘরে। যেহেতু সেদিন রাতে আমি ছিলাম না, তাই নিয়মমাফিক আজ আমাদের বাসর রাত। ঘরময় নিগুড়ো নিঃশব্দতা। একটা কম ওয়াটের বেগুনি লাইট জ্বলছে ঠিক হুমায়রার মাথার উপর। সেই বেগুনি রঙে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইজানের মুখশ্রী। তার স্থির মোহগ্রস্ত চাহনি তা বিভ্রান্ত করলো। সাথে সাথে একটা তিতকুটে অনুভূতি জাগালো। 3 দিন যে পুরুষটি তার খোঁজ নেয়নি, তার কাছে নিজেকে সঁপে দিতে হবে? বিয়ে মানেই কি শুধু দেহের চাহিদা? অবসন্ন কণ্ঠে শুধালো, তাহলে আমার কি করা উচিত? এই প্রশ্নের উত্তর ভেবে দেখিনি, তবে ঘুমানো তো মোটেই উচিত নয়। হুমায়রা চোখ মেলে চাইল। ফাইজান তার খুব কাছে, এতটা কাছে যেখানে নিঃশ্বাসের শব্দ কানে আসে। সেই সাথে নাকে এলো তীব্র করা একটা মিষ্টি গন্ধ। এই গন্ধটা আগেও পেয়েছিল সে, যখন ফাইজানের খুব সন্নিকটে এসেছিল। ফাইজানের এই সুগন্ধিটা কড়া, কিন্তু নাকে ঝাঁঝালো লাগে না, অনেকটা ফুলের মতো। কণ্টকের কাছে ফুলের গন্ধ। বিষয়টা অবাক লাগলো, হাসিও পেল হুমায়রার। যে মানুষের ফুলে অ্যালার্জি, সে কি ফুলের সুগন্ধি পরিধান করে? হুমায়রার ঠোঁটে মিষ্টি হাসির প্রলেপ দেখে ফাইজানের ঠোঁটেও এক চিলতে হাসি দখল করলো। ঈষৎ বিস্মিত ভাব এনে বলল, আজ ধার দেখাবেন না? ধার দেখালে আপনি মানবেন? যদি বলি আমাকে ছোবেন না, মানবেন? আমাকে কি খুব দরজাল মনে হয় আপনার? হ্যাঁ হয়। সেভাবে তাকান যেন আমি আপনার কোনো মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়েছি। নেননি বলেছে? কি নিয়েছি? আমার মাকে। তাকে বশ করে আমার বিরুদ্ধে করেননি? হুমায়রার চোখ ছোট ছোট করে চাইলো, হতাশ গলায় বলল, আমি তাকে বশ করেছি। করেছেন, অবশ্যই করেছেন, নয়তো আমার সমাবেশে সে ফোন করে আমাকে গাধা বলে সম্বোধন করতো না। ফাইজানের অভিযোগে হেসে উঠল হুমায়রা। খিলখিল হাসি ধ্বনিত হলো নিস্তব্ধ ঘরে। খিলখিল হাসি ধ্বনিত হলো নিস্তব্ধ ঘরে। ফলে চুরমার হলো সেই নিস্তব্ধতা। ফাইজান মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি। খুব আস্তে বলল, আপনি সত্যিই খুব সুন্দর হুমায়রা।
ফাইজানের কথাটার মাঝে কিছু একটা ছিল, হাসি উবে গেল হুমায়রার। নেত্রপল্লব ঝুঁকলো লজ্জায়, গালখানা ঈষৎ উষ্ণ হলো। ফাইজান কিছুটা ঝুঁকলো, দূরত্ব গুছলো বেশ খানিকটা। হুমায়রার গলার কাছে ঠোঁটখানা ছোঁয়ালো আলতোভাবে। হুমায়রা কেঁপে উঠল সাথে সাথে, শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে। ঈষৎ ব্যথায় শব্দ করে উঠল সে। সাথে সাথেই ফাইজান তাকে ছেড়ে দিল। আহ্লাদি ছোঁয়ায় হাত বুলালো মাথায়, মৃদু হেসে বলল, আজকের জন্য এইটুকুই থাক। আপাতত স্ট্যাম্প করে রাখলাম, দখলখানা সময় বুঝে করব। কালকে খোঁপা করে রাখবেন, যাতে এই দাগটি সবাই দেখতে পারে আর বুঝতে পারে আপনি আমার সকলভাবে বৈধ স্ত্রী। হুমায়রা বিমূর চাইল, অবসন্ন হৃদয়ে শুধালো, আমি আপনার এক ছত্র সম্পত্তি বুঝি। ভুল বললেন, আপনি আমার সম্পদ। আলাদা নাকি? অবশ্যই, সম্পত্তি তো নির্জীব বস্তু, যা সহজেই হস্তান্তর হয়। আপনি হস্তান্তর অযোগ্য, অমূল্য, যাকে খুব কষ্টে তার ভাইজানকে রাজি করে নিয়ে এসেছি। তাহলে এক কি করে হয়? হুমায়রা ফ্যালফ্যাল করে চাইল ফাইজানের দিকে, দ্বিধাগ্রস্ত স্বরে বলল, আপনি অনেক হেয়ালি করেন। যান, আর করব না। একটা প্রশ্ন করি, করুন। আপনি এই বিয়েটা কেন করেছেন? এখন বলবেন না আপনি আমাকে ভালোবাসেন। হুমায়রার সহসা প্রশ্নে অবাক হলো ফাইজান, দৃষ্টি সজাগ হলো। মেয়েটির বুদ্ধিদীপ্ততা তাকে বিস্মিত করলো আরো একবার। আলতো হাতে তার নরম গাল ছুলো সে, খুব মোলায়েম স্বরে বলল, মিথ্যে বলবো না, আমি সত্যিই আপনাকে ভালোবাসি না হুমায়রা। আপনাকে বিয়ে কেবলমাত্র মায়ের জন্যই আমি করেছি। হুমায়রা উত্তরটা জানতো, তবুও কেন যেন মিলিয়ে গেল ভিতরটা। এক দমবন্ধ অনুভূতি হলো। সে কি অন্য কিছু আশা করছিল? হয়তো। ধীর গলায় এই শুধাতে ইচ্ছা হলো। তবে কি হাফসাকে এখনো আপনার মনে পড়ে? কিন্তু প্রশ্নটা বিয়ের 3 দিনের মাথায়, কথাটা অসংযত, তাই প্রশ্নটা গিলে নিল হুমায়রা। ফাইজান নিজে থেকেই বলল, আমার থেকে অন্য কোনো উত্তর আশা করেছিলেন? না, তাহলে চোখে মুখে এমন আশারিয়া মেঘ জমলো কেন আপনার? ভাবছি। তাহলে বিয়ের থেকে আপনার দাবি কি? কিছুই না, যতটুকু আপনি আশকারা দিবেন ততটুকুই। তাহলে এই দাগ কেন? আমি তো আশকারা দিইনি। বাধাও দেননি। হুমায়রা চুপ করে গেল, লজ্জায় মুখ থেকে কথা বের করতে চাইল না। দৃষ্টি নেমে গেল আপনা আপনি, সেই সাথে চিবুকখানাও। ফাইজান আলতো হাতে চিবুকখানা ধরে তার দৃষ্টি নিজের দিকে ফেরালো, খুব নম্র কোমল স্বরে বলল, আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। বাড়ির সকলের অমতে মা তাকে বিয়ে করে। খুব সুন্দর প্রেম কাহিনী, তাই না? কিন্তু প্রেম কাহিনী খুব বেশি দিন দীর্ঘস্থায়ী ছিল না। কিছু দুষ্কৃতকারীরা তাকে মেরে ফেলে। আমি তখন 14 বছর। মা আমাকে নিজ হাতে বড় করেছেন, তাই তার সব চাওয়া পাওয়াগুলো আমার কাছে বিধির বিধান। কিন্তু এবার আমি তার ইচ্ছের বিরোধিতা করেছিলাম, কারণ আমার অনির্দেশ্য জীবনের কাছে একজন 18 বছরের মেয়েকে জড়ানোর ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। তাহলে বিয়েটা করলেন কেন? কারণটি আপনি হুমায়রা। ওই যে বললাম, আমার মাকে আপনি বশ করে ফেলেছেন। এখন আমি অনেকটা নিশ্চিত, জানেন, আমার যদি কিছু হয়েও যায় মা একা হবে না। হুমায়রা উদ্বিগ্ন হলো, ঈষৎ ব্যাকুল স্বরে বলল, আপনার কি হবে? কত কিছু হতে পারে। ওই যে বললাম, আমার জীবনটা অনির্দিষ্ট। হুমায়রা চুপ করে রইল। ফাইজান আলতো চুমু আঁকলো তার কপালে। উষ্ণ ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল সারা শরীর। অদ্ভুত শিহরণে আবেশিত হলো কিশোরী। ফাইজান তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, আপনি ঘুমিয়ে যান হুমায়রা, রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, একটু হাতের কাজ বাকি। বলেই উঠে গেল ফাইজান। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে বাথরুমে চলে গেল। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলল, গলার কাছে কামড়ের জায়গাটা জ্বলছে। লোকটাকে এখনো বুঝে উঠতে পারছে না। সত্যি এক অদ্ভুত প্রহেলিকা সে। সাদা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ফাইজান। তার ভেজা চুলগুলো পড়ে আছে কপালের উপর। চশমাটা ভাপে ঘোলা হয়ে গিয়েছে। চশমাখানা মুছে এক দফা নজর দিল হুমায়রার দিকে। একটু কাছে গেল নিভৃত দৃষ্টিতে, আবারও দেখল মেয়েটিকে। শ্বাস প্রশ্বাস ক্ষীণ, বোঝা যাচ্ছে নিদ্রায় ডুবন্ত সে। বেগুনি আলোয় এই শুভ্রখানা এক অলিক মায়া জড়ানো। চোখের দৃষ্টি একটু নামতেই ফর্সা গলায় লালচে দাগটায় নজর আটকালো। নিজের কাজে নিজেই অবাক হলো ফাইজান। পোড়া ঠোঁটের ফাঁকে এক চিলতে কুসুম প্রভান্যায় হাসি জমল। প্রতিনিয়ত মেয়েটি তাকে ইন্দ্রজালে জড়াচ্ছে। ইচ্ছের বিরুদ্ধে সে ইন্দ্রজালে সে জড়াচ্ছেও। অদ্ভুত আসক্তি তাকে ক্ষণে ক্ষণে পরাজিত করছে। ফাইজান ধীর পায়ে হেঁটে বারান্দায় দাঁড়ালো। পকেট থেকে একটা বেনসন বের করলো, ক্ষণিকের ধপ করে আগুনে তা জ্বালালো। ঠোঁটের ফাঁকে সেই জ্বলন্ত নিকোটিনের ধোঁয়া নিবৃত্ত মনে ছাড়ল। এরপর পকেটের মানিব্যাগটা বের করলো। সেখানের একটা গোপন কোটর থেকে বের করলো একটা ছবি, হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মেয়ের ছবি। সিগারেটটা ঠোঁটে চেপে দুহাতে ছিঁড়ে ফেললো ছবিটা, এরপর উড়িয়ে দিল হিনহিনে হাড় কাঁপানো উত্তরীয় বাতাসে। এক হাতের আঙ্গুলের ফাঁকে দলিত হলো সিগারেটটা, অপর হাত গুজলো পকেটে।
মনে মনে আওড়ালো, এবার সত্যি আমি তোমাকে বিদায় দিলাম হাফসা। আমার জীবনে কিংবা হৃদয়ে তোমার স্থান অবশেষ রইল না। হুমায়রার ঘুম ভাঙল আজানের সাথে সাথে। চোখ মেলে পিটপিট করে চাইতে হৃদযন্ত্রের স্পন্দন বাড়ল। উন্মুক্ত বুকে নিজেকে লেপ্টে থাকা পাবে এ যেন অকল্পনীয়। দোস্ত, সেইখানেই থাক, ভুলেও শহরে আসার কথা ভাবিসও না। আঙ্কেল তোকে পাগলের মতন খুঁজছেন। আমার বাসায়ও লোক পাঠিয়েছিলেন। আমি বলেছি আমি জানি না। আমাকে কিছুদিন ফলো করা হয়েছিল। আমি জানি না আমার ফোন ট্যাপ করা হয়েছে কিনা। তবে তুই যেখানেই থাকিস সেখানেই থাক ইলহা। আদিবার কথা শুনে থমকে গেল ইলহা। তিক্ত ত্রাসে ঝাঁঝরা হলো হৃদয়। দলা পাকানো স্বর। বাবা কি খুব ক্ষেপে আছে? স্বাভাবিক নয় কি? যে মানুষটির সম্মান প্রতিপত্তির মোহে চোখে পর্দা দেওয়া, সে কি খেপবেন না? তুই বিয়ের রাতে পালিয়ে তার মুখে কালিমা এঁকেছিস। আমি তো এটাও শুনেছি যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হয়েছিল, সে অনেক কথা শুনিয়েছে। তার ভাষ্য তুই তোর প্রেমিকের সাথে পালিয়েছিস। এমন কিছু কি? আদিবার প্রশ্নে তাচ্ছিল্য ভরা স্বরে ইলহা বলল, তোর কি তাই মনে হয়? ছোটবেলা থেকে কখনো কি আমি নিজের জন্য সময় পেয়েছি? পড়াশোনা আর বাড়ি এটাই ছিল আমার গণ্ডি। বাড়ির দমবন্ধ জঞ্জালময় পরিধি থেকে মুক্তি পেতে আমি পড়াশোনাকে বেছে নিয়েছি। একমাত্র সেই স্থানেই আমাকে কেউ খবরদারিতা দেখাবে না। সেখানে অন্য কারোর জীবনে কাল হবার ইচ্ছে আমার কোনো কালেই নেই। আদিবা চুপ করে রইল। ইলহাকে ছোটবেলা থেকেই চেনে সে। তাদের বন্ধুত্বের বয়স প্রায় 13 বছর। সে খুব ভালো করে জানে ইলহা কোন পরিবেশে বড় হয়েছে। আকিব শাহরিয়ার শহরের বেশ পয়সাওয়ালা মানুষের মাঝে একজন। প্রতিপত্তির যশ কিছুতেই বিধাতা তার কমতি নেই। শুধু অনুভূতিগুলো পাথর। তার কাছে তার বহির্জগতের প্রাচুর্যই প্রধান। আত্মপ্রেমে মগ্ন সে। নিজের ব্যতীত বাকি মানুষগুলোকে সে কেবল জড়বস্তুই মনে করেন। কখনো পরিবার নামক বন্ধনগুলোকে গুরুত্ব দিয়েছেন বলে জানা নেই। ইলহা তার কাছে মেয়ে নয়, কেবল একটা সিঁড়ি যা তার সম্মান বাড়াবে। তাই তো নতুন এক বড় নেতার ছেলের সাথে ইলহার অমতে তার বিয়ে ঠিক করেছে সে, যেন তার ব্যবসায়িক জীবন মসৃণ হয়। ইলহা অনেক বিরোধিতা করে, প্রতিবাদ করে, কিন্তু সেই প্রতিবাদের ধ্বনিগুলো আকিব সাহেবের কানেও অবধিও যায়নি। তার পূর্বেই শিকলে দম আটকে আত্মহুতি দিয়েছিল। আর সহ্য করতে না পেরে পালানোর পথই বেছে নিয়েছিল ইলহা। এখনো তাই করছে। বিগত 10 দিন এসে কারোর সাথে যোগাযোগ করেনি। নিজের সিমও ফেলে দিয়েছে। ম্রিয়মান স্বরে শুধালো, মা কেমন আছে রে? ভালো নেই রে। আঙ্কেল তাকে দোষ দিচ্ছেন। সে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল তোর খোঁজ জানি কিনা। হাতে পায়ে ধরা বাকি ছিল কেবল। ইলহা কিছু সময় চুপ করে রইল। অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বের হলো। কেবল ক্ষীণ স্বরে বলল, রাখছি, নিজের খেয়াল রাখিস। ইলহার বিষণ্ণ মুখশ্রী নজর এড়ালো না। রাশাদের কৌতূহল নিয়ে শুধালো, কি হয়েছে আপনার? কোনো খারাপ খবর? স্মিত হাসলো ইলহা। মলিন স্বরে বলল, আমার যাবার কোনো স্থান নেই নাতি সাহেব। আমি ওই কারাগারে ফিরতে চাই না, অথচ কারাগার ব্যতীত আমার যাবার কোনো জায়গা নেই। রাশাদের অনেক প্রশ্ন ছিল বটে, কিন্তু ইলহাকে এখন প্রশ্নগুলো করাটা কতটুকু সমীচীন হবে বুঝতে পারল না। একবার চাইলেও কমলাটে নীলাম্বরে সূর্য অস্ত যাবে এখনই। পশ্চিম প্রান্তে লাল রং গাঢ় হয়ে আছে। মনে হচ্ছে কেউ লাল রং ঢেলে দিয়েছে সাদা ক্যানভাসে। রাশাদ মৃদু হেসে বলল, আপনার ঝালমুড়ি ভালো লাগে? কেন? এখানে ভালো চুই ঝালের ঝালমুড়ি পাওয়া যায়, খাবেন? ইলহা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকটা হুহু করে উঠল। এক অব্যক্ত খুশি ধরা দিল যেন হৃদয়ে। মাথা খান তীব্রভাবে দোলালো। সে খাবে ঝালমুড়ি। রাশাদ হাতখানা বাড়িয়ে দিল। প্রগাঢ় স্বরে বলল, চলুন। চাঁদের কার্নিশ ঘেঁষে মুক্ত আকাশে চেয়ে থাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে হুমায়রার। বিকেলে চায়ের কাপটি নিয়ে ধীর পায়ে ছাদে চলে এসেছে সে। ফাইজান তার কাগজের ভাণ্ডারে নিজেকে লুকিয়ে রেখেছে। সামান্য শব্দ ও বিরক্তি নিয়ে চোখ তুলেছিল। সামনে মনোনয়ন প্রার্থী ঘোষণা হবে, সেজন্যে ফাইজান ব্যস্ত। এসব কিছু বুঝে না হুমায়রা, ভালোও লাগে না। সে শুধু দুদণ্ড নিজের স্বাধীনতায় বিচরণ চায়, কিন্তু ফাইজানের জন্য তা সম্ভব হচ্ছে না। শরীফার ঘরে বসেছিল বেশ খানিকক্ষণ। তার অনেক গল্প রপ্ত করেছে। আজগুবি কিছু গল্প আজ শুনেছে শরীফা। গদগদ স্বরে বলল, জানো, আমি যখন তোমার বয়সে ছিলাম, ফাইজান তখন আমার পেটে। হুট করে একদিন ওর বাবার সাথে বেরিয়েছিলাম। হুট করে দাঙ্গা লাগলো। আমি সে পেট আঁকড়ে ধরে কি দৌড়টাই না দিয়েছি। তারপর একজনকে দুর্বৃত্তকে দেখলাম ভাঙচুর করতে। আমি নির্বক হয়ে বেটাকে পেটালাম। মহিলা নিজের বড়াই করতে বেশ পছন্দ করে, যদিও হুমায়রার বিশ্বাস হলো না। সে মানুষ, ছোট্ট তেলাপোকার ঘর মাথায় করে সে আস্ত মানুষকে পেটাবে, ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। আজ অবশ্য হুমায়রার মন ভালো। বাড়ির প্রতিটা প্রাণী তার খাবারের প্রশংসা করেছে। এমনকি ফাইজান নামক অহংকারী ব্যক্তিটিও দুবার তরকারি নিয়েছে, যেখানে সে সর্ষের গন্ধ সইতে পারে না।
হুমায়রা বুঝলো না মানুষটা কেন খেলো, তার সত্যি ভালো লেগেছে নাকি কেবলই দেখানোর জন্যে। নেতা মানুষরা যতটুকু নয় তার চেয়ে অধিক প্রদর্শনে ভালোবাসে। ফাইজানও তেমন জানে না হুমায়রা। মৃদু বাতাসে হালকা উড়ল খোলা চুল। ঠান্ডা লাগছে, একটা শাল আনলে ভালো হতো ভেবেই চুমুক দিল চায়ের কাপে। চাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা চায়ের থেকে বিস্বাদ কিছু হতে পারে বলে জানা নেই হুমায়রার, তাই মুখখানা সাথে সাথেই বিকৃত হলো। এখন ফেরা উচিত, আজান দিয়ে দিবে ক্ষণিকক্ষণের মাঝে। পেছন ফিরতেই থমকে গেল। ঠিক তার পেছনে আমান দাঁড়িয়ে আছে। তার চোখ অবসন্ন, ঠোঁট শুষ্ক, দৃষ্টি কেমন ছন্ন ছাড়া। হুমায়রার তার প্রতি সমবেদনা হয় মাঝে মাঝে। পাশ কেটে যেতে নিলে আমান হালকা ঠোঁট নাড়িয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।